হাসিনার লাইভ কেন লাইভে আমরা এখন পর্যন্ত কিন্তু এটা রিয়েল লাইভ সারা দুনিয়ার কাছে মনে হয়েছে যে তিনি মোটামুটি ওয়েল প্রিপেয়ার্ড একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওয়েল প্রিপেয়ার্ড একটা অ্যাপিল করেছেন। টোটাল যদি আপনি প্রেস কনফারেন্সের রেখেন, শেখ হাসিনা আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা দুর্দান্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশকে সেভ করুন। বাংলাদেশে সেভ করার যে চেষ্টা উনি করছেন সেটা যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে, এটা ছিল তার আমি যদি একটু পয়েন্ট টু পয়েন্টে বলবো, কিন্তু টোটাল যেটা উনি বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশ কি জন্য গুরুত্বপূর্ণ এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে এটাও তিনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখার জন্য। বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান সাধারণ মানুষের কষ্টের জীবন যাপনের কথা উনি বলেছেন। উনি সাংঘাতিকভাবে মানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বাংলাদেশের দারিদ্র্য অবস্থা 18% থেকে এত % হয়েছে, বিভিন্ন ব্যবসা পরিস্থিতি, শ্রমিকের কর্মসংস্থান পরিস্থিতি, সবকিছু উনি বর্ণনা করেছেন। সবকিছু উনি বর্ণনা করে ইন্টারন্যাশনাল এই টোটাল প্রেস কনফারেন্সটার একটাই মটো আমার কাছে মনে হয়েছে যে ওনার ইয়েটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আজকে বাংলাদেশকে কি অবস্থা কি চলতেছে সেটা তাদেরকে তার মুখ থেকে জানানো। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি তো খেয়াল রাখছেই, কিন্তু তার মুখ থেকে তিনি কিভাবে ফিল করছেন, তিনি কিভাবে এটাকে দেখেন, এটা উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে। সো আমার কাছে নাম্বার 1 পয়েন্ট অফ দিস প্রেস কনফারেন্স ওয়াজ ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, গত 2 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর কি নির্যাতন চলছে, এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার নিজের মুখে অ্যাপিল করা। এটা ছিল 1 নম্বর। আমার কাছে মনে হচ্ছে টোটাল প্রেস কনফারেন্সের 1 নম্বর উদ্দেশ্যই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। 2 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হলো শি রিকনফার্মড যে উনি ডিসেম্বরে আসছেন এবং এইভাবে বলেছেন। উনি বলেছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সে বিজয়ের মাসে আমি ফিরে আসবো। ডিসেম্বর মানে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি কবে আসছেন, কবে যাচ্ছেন, কি করছেন, এগুলো বলছে, তখন কিন্তু উনি 2 নম্বর পয়েন্ট উনি বলেছেন যে ডিসেম্বর মাসে উনি আসবেন। মানে এই যে মাঝখানে যে কথাবার্তাগুলো আছে যে সেপ্টেম্বরে আসতে পারেন, কালকে আসতে পারেন, পরশু আসতে পারেন, আদৌ আসবেন না, এই কথাটার মধ্যে কিন্তু এখন আর নাই। উনি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ডিসেম্বর মাসে উনি ফিরবেন। এটা হলো 2nd পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যেটা বলছেন, যেটা সবচেয়ে অ্যাপিলিং যে কথাটা বলছেন, তিনি বলছেন যে তিনি তার দল এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং বাংলাদেশের মানুষের এই জন্য তিনি কাজ করেন এবং সেই জন্য বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে যেতে চান। সেখানে উনি একটা চমৎকার একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা আপনাদেরকে আমি বলি। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আহ্বান জানাচ্ছে, সেভ বাংলাদেশ, প্লিজ সেভ বাংলাদেশ, প্লাস আই উইল রিটার্ন টু দ্য পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে একটা কবিতার ভাষার মতো মনে হচ্ছে, যে ইংরেজিতে উনি বলছেন যে আই উইল টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু দ্য পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, অ্যান্ড আই উইল রিটার্ন টু দেম। এত চমৎকার ভাবে উনি এই ফ্রেজটা বলেছেন যে মানুষকে উনি ভালোবাসেন, মানুষকে উনি বিশ্বাস করেন এবং তিনি মানুষের কাছে ফেরত যাবেন, বাংলাদেশের মানুষের কাছে ফেরত যাবেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। তিনি বলছেন যে টাইম উইল কাম, আই উইল কাম ব্যাক, টাইমটা আসতেছে, আমি ফিরে আসছি, জনগণকে আশ্বস্ত করেছেন। এবং উনি বলছেন যে তার এইটার সাথে তার উদ্দেশ্য, দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য একটা, যে রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনিউয়াল অফ ডেমোক্রেসি, বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশকে পুনর্গঠন করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এইটা রিনিউয়াল, এটা হলো তার একমাত্র উদ্দেশ্য। এবং তিনি বলছেন আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য পিপল, আই বিসাইড দ্য পিপল, এরকম 2-3টা ভাবে বলছে। আই ওয়ান্ট টু স্ট্যান্ড বাই দ্য, আমি জনগণের পাশে দাঁড়াতে চাই, জনগণের এই দুরবস্থার সময় আমি জনগণের পাশে দাঁড়াতে চাই, আমি তাদের পাশে থাকতে চাই। এই যে 4-5টা পয়েন্টের বলতে গিয়ে উনি যেসব যেই ইয়েগুলো যে ধারাবাহিকতার মাধ্যমে এই 4টা পয়েন্ট আপনাদের কাছে বললাম, সেই 4টা পয়েন্টে তিনি পৌঁছানোর জন্য উনি ডিমান্ড করেছেন,
she demanded one single thing she demanded, যে আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের ব্যান প্রত্যাহার করতে হবে, এবং সাধারণ মানুষ সহ যাদেরকে আটকে রাখা হয়েছে, উনি বলছেন যে লাখখানেক মানুষকে আটকে রাখা হয়েছে এবং 10 লাখের উপর মানুষের বিরুদ্ধে করা হয়েছে, কি বলে, মানুষকে বিরুদ্ধে মামলা দেয়া আছে, এগুলো প্রত্যাহার করতে হবে। তিনি বলছেন আওয়ামী লীগের উপর থেকে ব্যান প্রত্যাহার করতে হবে এবং মানুষের বিরুদ্ধে যেসব মামলাগুলি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এটা হলো দাবি। এবং উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসার জন্য উনি যে জিনিসটা বলছেন, তিনিও প্রথমবারের মতো বা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছেন। এখন আর উনি এই পুরো ইয়ের মধ্যে তিনি আমি কোনো ব্যক্তিগত বিষাদাগার বা ব্যক্তিগতভাবে কাউকে উনি কিছু বলেছেন এইটা ইউনূসের, শুধু ইউনূসের নামটা উচ্চারণ হয়েছে, মানে ইউনূসের যে খারাপ কাজগুলি করেছে, যে মাস্টার মাইন্ডিং করেছে, এগুলোর কথা বলতে গিয়ে ইউনূসের কথা আসছে। আর আদারওয়াইজ এখনকার পরিস্থিতির উনি বর্ণনা দিয়েছেন। তিনি যে এই জিনিসটা এখানে একটা জিনিস ইন্টারন্যাশনাল কমিটির কাছে আরেকটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ শুধু একা বাংলাদেশকে দেখে, বাংলাদেশের বর্তমান অবস্থা শুধু একা বাংলাদেশের অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এই বাংলাদেশ রিজিওনাল, ইন্টারন্যাশনালি কিন্তু গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা কিন্তু পুরো রিজিয়নের মধ্যেই কিন্তু অস্থিতিশীলতা তৈরি করবে। সো এই রিজিওনাল পরিস্থিতির জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশের এই অবস্থা থেকে, বাংলাদেশ যে আজকে যেদিকে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশকে ফেরত আনা, ডেমোক্রেসির পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ করা, এগুলো কথা উনি উল্লেখ করছেন। উনি যেটা আরেকটা কথা, আরেকটা পয়েন্ট উনি যেটা বলেছেন, আমি পরবর্তীতে বলবো যে এই যে উনি কি কি জিনিসগুলো মানে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বাংলাদেশের দিকে দৃষ্টি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিশন আবেদন জানা থেকে যে পয়েন্টগুলো উনি বলেছেন, সেগুলো যে প্রিরিকুইজিট গুলো এখন ওনার ফিরে যাওয়ার ব্যাপারটা উনি কনফার্ম করেছেন। কিন্তু তিনি এখানে ফিরে যাওয়ার ব্যাপারে উনি বলছেন যে তারা সরকার কি করবে। আমার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছেন, ভারতীয় সরকারের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তিনি বলছেন কোন সরকারের সাথে যোগাযোগের ব্যাপার না, এটা তার ডিসিশন, শি ওয়ান্টস টু গো ব্যাক, আমি আমার দেশে ফেরত যাব। এখন যদি আমরা ধারাবাহিকভাবে যে পয়েন্টগুলো বললাম, পয়েন্টগুলো বলতে এখন আমি আসি যে পয়েন্টগুলো নিয়ে উনি সবচেয়ে বেশি করছেন আমার কাছে, আমি পয়েন্ট আউট করেছিলাম। তিনি যে পয়েন্ট আউট গুলো করে এই ধারাবাহিক একটা বক্তৃতার মধ্যে যে দাবিগুলো করছেন, সেটার প্রেক্ষাপটটা উনি কিভাবে আনছেন, যে কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা বর্ণনা করেছেন। তো কারেন্ট বাংলাদেশ সিচুয়েশনটা আমি ধরা দেব, উনি কি বলেছেন। কারেন্ট বাংলাদেশে উনি বলছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, বাংলাদেশের নারীরা নিরাপদ না, বাংলাদেশের শিশুরা নিরাপদ না, বাংলাদেশে শুধু আওয়ামী লীগ কর্মী না, তিনি বলেছেন বাংলাদেশের ব্যবসায়ী শ্রেণীকেও, বহু ব্যবসায়ী এখন পলাতক আছে, বহু ব্যবসায়ীকে জেলে আটকে রাখা হয়েছে, বাংলাদেশে কনস্টিটিউশনাল অর্ডার নাই। তিনি এই জিনিসগুলো তুলে ধরেছেন যে বাংলাদেশে এখন কি পরিস্থিতি বিরাজ করছে এইটা। এবং উনি বলছেন যে কনস্টিটিউশনাল অর্ডার বলতে উনি যেটা বলেছেন, যেহেতু একটি সরকারকে কি বলে ইয়ের মাধ্যমে, এখানে একটা বড় পয়েন্ট উনি বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিটি কেন দৃষ্টি দেওয়া দরকার, সেটা হলো বাংলাদেশের মিলিটেন্সি মানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সো বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা উচিত না, বাংলাদেশকে দেখা উচিত রিজিওনাল প্রেক্ষাপটে দেখা উচিত, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে দেখা উচিত বাংলাদেশে। এবং এটাও বলেছেন যে 2 বছর এবং এই সময়গুলোতে সকল সাজাপ্রাপ্ত মিলিটেন্টদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ফ্রি মুভ করতেছে, তারা বাংলাদেশে কি করতেছে নোবডি নোজ, এটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য না ইন্টারন্যাশনাল কমিটির প্রতি। মিলিটেন্সি ইজ রাইজিং, এক্সট্রিমিজম ইজ রাইজিং। তারপর উনি যে ডেইলি লাইফ বলে কোনো জিনিস নাই, যেটা কারেন্ট পরিস্থিতি সম্পর্কে উনি বলতে নো হিউম্যান রাইটস, শিশুরা নিরাপদ না, নারীরা নিরাপদ না, বয়োজ্যেষ্ঠরা নিরাপদ না। উনি মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে যে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, উনি বঙ্গবন্ধুর 32 নম্বরের কথা শুধু বলেননি, বলছেন যে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রতি আক্রমণ করা হয়েছে। 1971-এর যে স্পিরিট, সেটাকে
এটাকে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে মিলিটেন্সির স্পিরিট দিয়ে। এটা কিন্তু খুব মানে তো বাংলাদেশ, উনি যেটা বলছে, বাংলাদেশ ক্রাইসিস ইজ নট এলোন এ বাংলাদেশ ক্রাইসিস, এটা একটা রিজিওনাল ক্রাইসিসে পরিণত হবে যদি এইটা চলতে দেওয়া হয়, যদি নর্মালসি বাংলাদেশে ফেরত না আসে, যদি বাংলা ইন্টারন্যাশনাল কমিটি যদি এটার দিকে দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। মিলিটেন্সিকে উনি খুব বড় করে বলেছেন। ওকে, আরো পয়েন্ট গুলো যেটা অনেক 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 বড় সেটা তিনি তার কি বলে ফিরে যাওয়ার ব্যাপারে যে শঙ্কার কথা বলা হচ্ছে, উনি ফিরে গেলে কি হবে, তো উনি বলছেন যে প্রথমত হচ্ছে এক্সাইল সম্পর্কে বলছেন যে এক্সাইল আমার কাছে নতুন কিছু না। এক্সাইল আমি এর আগেও এক্সাইল সময় 75 এর পর আমাকে অনেক দিন এক্সাইলে থাকতে, 6.5 বছরের কথা বলছেন, এক্সাইলের মতো থাকতে হয়েছে। সো এক্সাইল কি জিনিস উনি জানেন। তারপর উনি ফিরে যাওয়া সম্পর্কে বলছে দেশে ফিরে যাওয়াটাও তার নতুন কিছু নয়, এর আগেও তিনি দেশে ফিরে গেছেন। আরেকটা কথা বলছেন যে কারারুদ্ধ হওয়া ওনার নতুন কিছু না, উনি 71-এ কারারুদ্ধ ছিলেন তার মা সহ, তিনি এরপরে বহুবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু কারারুদ্ধ হওয়া কোনো তার জীবনে কোনো নতুন ফ্যাক্টর না। সো তাকে যদি কারাবন্দী করা হয় এটা নিয়ে উনি কেয়ার করেন না। উনি যেটা বলেছেন যে তার জীবনের প্রতি যে আক্রমণ, জীবনের শঙ্কার কথা যখন বলছে, জীবন নিয়েও উনি শঙ্কা করেন, কারণ তার জীবনের উপর বহুবার আসছে, 13 টাইমস তার উপরে অ্যাটেম্প করা হয়েছে তাকে মারার জন্য। সর্বশেষ গ্রেনেড হামলা তিনি সার্ভাইভ করেছেন, যে গ্রেনেড হামলাতে অনেকেই নিহত হয়েছে। এটা তো উনি বলছে অ্যাটেম্প নাথিং নিউ, অ্যাটেম্প অন আওয়ার লাইফ ইজ নাথিং নিউ, তিনি সার্ভাইভ করেছেন এবং উনি এটা নিয়ে চিন্তা করেন না। তার জীবন এইবারও তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি সেখানে বলছেন যে আমি তো জানতাম না, আমি তো ইন্ডিয়াতে আসার পর জানতে পেরেছি আমি ইন্ডিয়াতে আসছি, সরকারি আয়োজনে আমাকে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে। সো দেশে ফেরা নাথিং নিউ, উনি বলছেন দেশে ফেরাটা তার নতুন, মানে এক্সাইল থেকে দেশে ফেরাটা নতুন কিছু না, এবং এক্সাইল তার জন্য নতুন কিছু না, কারাগার তার জন্য নতুন কিছু না, এবং তার লাইফের উপর অ্যাটেম্পটাও নতুন কিছু না। এটা নিয়ে উনি কেয়ার করেন, বিকজ শি সার্ভাইভ ফর 13 টাইমস অর ফর 13 টাইমস, খুব সম্ভবত উনি বলেছেন। তিনি বলছেন তিনি সবসময় এত কিছুর পরে শি ফলোড হার ফাদার্স পাথ, ওয়ার্ক ফর দ্য পিপল, এবং সেটা উনি অব্যাহত রাখবেন। যে তিনি তার বাবার পথ, তার বাবাও এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, তিনিও তার ফাদার্স পাথে উনি হাঁটবেন, উনি তারপর বাংলাদেশের মানুষের জন্য কাজ করা থেকে উনি দূরে সরবেন না। তিনি যেটা বলেছেন ডাজ নট কেয়ার, তিনি তার জীবন নিয়ে ক্যারি করেন না, এটাও উনি বলেছেন, আমি আমার জীবন নিয়ে কেয়ার করি না। দেশ এই পাশে দেশের পরিস্থিতি বলেছেন, অর্থনীতির কথা বলতে গিয়ে উনি কিন্তু খুবই একটা পয়েন্ট দিয়েছেন যে বাংলাদেশ এখন প্রতিদিন, উনি ইনফরমেশন দিয়েছেন যে বাংলাদেশ সরকারটা এখন প্রতিদিন ব্যাংক ব্যবস্থা থেকে 700 কোটি টাকা করে বড় করে এই সরকারটা চলতেছে। এই সরকার কিন্তু স্বাভাবিকভাবে চলছে না। এবং উনি বলছেন যে ইউনূস আমল থেকে শুরু করে এই পর্যন্ত কি বলে তার দারিদ্র, উনি যখন ক্ষমতা ছাড়েন, তখন ক্ষমতা থেকে উনি যখন এই জঙ্গি টেক ওভার হয় তখন দারিদ্রের হার ছিল মাত্র 18%, কিন্তু ইউনূসের আমলে এসে সেই ইউনূস আমল এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 46.8%। 46, মানে উনি বলছেন প্রায় 30% মতো ইনক্রিজ হয়েছে দারিদ্র্যের প্রচার। এবং উনি বলছেন যে প্রোগ্রেস ডিস্ট্রয়েড, বিজনেস ডিস্ট্রয়েড, জেনারেল পিপল আর সাফারিং। বলছে যে এখানে কে ক্ষমতায় আছে কে আছে, কিন্তু সাধারণ মানুষ সাফার করছে, সাধারণ মানুষের এই সাফারিংস এর থেকে মুক্তি দিতে হবে। এবং বলছে যে সাধারণ মানুষের জীবন বিপন্ন, এখন শুধু বিপন্ন সাধারণ মানুষ, এই 46.8% মানুষ তাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পর্যন্ত সংগ্রহ করতে মানে জোগাড় করতে পারছে না, পভার্টি লাইন এই পর্যন্ত। এবং উনি বলছেন 700 কোটি এবং 2 কোটি শ্রমিক বেকার হয়েছে। উনি এক ইনফরমেশন দিয়ে 2 কোটি শ্রমিক, 2 কোটি তো বলছেন, এক্স্যাক্টলি ফিগারটা আমাদের খুব সম্ভবত 2 কোটি 20 মিলিয়ন or 2 মিলিয়ন বলেছেন,
2 কোটি না, আমার মনে হয় 20 লাখ শ্রমিক বেকার হয়ে যাবেন, 2 মিলিয়ন বলেছেন খুব সম্ভবত, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, সবকিছু নোট করে রাখতে পারিনি, ডিটেইল আরো পরে আমি হয়তো এই সম্পর্কে বলতে পারবো ডিটেইল। তারপরে উনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে উনি বলছেন যে আমি যখন এই কোটা সংস্কার 2018 সালে যখন কোটা সংস্কারের কথা বলছে, যে সবাই বলে যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন আসলে এটা ছিল না, এটা হলো ডিজাইন ছিল, ডিজাইন, এবং ইউনূস নিজেও বলেছে এটা ম্যাটিকুলাসলি ডিজাইন। কেন বলেছেন? বলছে 2018 সালে আন্দোলনের পর এটা আমরা বাতিল করে দেই, এবং সেইটা কোর্টে গিয়ে এটা কিভাবে রিভাইভ হয়েছে, আমরা কোর্টে আবার অ্যাপিল করেছে যাতে এটা বাতিল হয়ে যায়, কিন্তু সেইটাকে ইস্যু করে অর্গানাইজ গ্রুপগুলো, মানে ক্ল্যান্ডেস্টাইন গ্রুপগুলো এই আন্দোলনটা অর্গানাইজ করেছে, এবং তিনি বলছেন এর সাথে এটা স্বীকৃতিও ইউনূস নিজে দিয়েছে, এবং নিজের সব কিলিং সম্পর্কে উনি এটাও বলেছেন, দেখেন ওই সময় আমাদের সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছিল, যে কমিশন করে দিয়েছিল, যে কমিশন এটা তদন্ত করবে, কিন্তু ইউনূস এসে সকল তদন্ত কমিশন কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে তারা এই সকল হত্যাকাণ্ডের কোনো তদন্ত করতে বাধা দিয়েছে। উনি এটাও বলছেন যে যতজন মানুষ দিয়েছে তাদের প্রত্যেক পরিবারের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, গণভবনে দাওয়াত দিয়েছি, গণভবনে তাদের সাথে কথা বলেছি, আহতদের আমি দেখতে গিয়েছি, কিন্তু সেটা কিন্তু ওই আন্দোলনের মধ্যে ওই এই জিনিসগুলো কিন্তু কেউ করে নাই, মানে যারা অর্গানাইজ করতেছিল তারা এটাকে মানুষের মন থেকে সরিয়ে দিয়ে আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং তারা সেখানে তারা কাজ করছে। তো তিনি আরেকটা কথা উনি বলেছেন যে উনি ইয়েদের স্বীকৃতি আছে, উনি বলেছেন যে রেকর্ডেড স্বীকৃতি আছে। প্রথম হলো ইউনূস এটা যে ম্যাটিকুলাসলি ডিজাইনড, এটা ইউনূস নিজে বলেছে। তারপর একজন তখনকার ছাত্র নেতা বলেছেন যে পুলিশকে হত্যা করে যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে হামলা না করতাম, তাহলে এই আন্দোলন সফল হতো না, এটা উনি বলেছেন। এবং উনি স্পেসিফিক্যালি এটা উল্লেখ করেছেন যে একজন ছাত্র এটা উল্লেখ করেছে যে এটা না করলে আমরা এটা করতাম না, তাহলে হত্যাকাণ্ডগুলি কারা ঘটাইলো। তারপরে উনি বলেছেন যে আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে আরেকজনের কথা যে কি বলে এনায়েতপুরের একজন বিএনপি নেতা নিজে ঘোষণা দিয়েছেন যে পুলিশ যদি আমরা হত্যা না করে এনায়েতপুর যদি হামলা না করতাম, তাহলে কিন্তু এই বাংলাদেশে এই বিপ্লব হইতো না। এটা এনায়েতপুরের একজন বিএনপি নেতা কিন্তু এটা বলেছেন, উনি এই রেফারেন্স গুলো কিন্তু দিয়েছেন। সেই জন্য আমি বলছি যে উনি শি ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড, এবং মনে হলো যে প্রত্যেকটা মানে বর্ণনাগুলো উনি ধারাবাহিকভাবে এমনভাবে গোছানোভাবে দিয়েছেন যে আমার মনে হয় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা কিন্তু একটা মানে বক্তব্য হিসেবে, মানে একটা কি বলে ফাউন্ডেশনাল বক্তব্য হিসেবে কিন্তু এটা আসবে, যে এই বক্তব্যগুলো যদি যাচাই করা হয় তাহলে ওই বক্তব্যগুলো যে তদন্তের আওতায় আনা যায়। উনি ডিমান্ডেড, আবার বলছেন যে এটা টোটাল সবগুলো হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত। এই সংক্রান্ত একটা প্রশ্নের জবাবে কিন্তু চমৎকার একজন সাংবাদিক আছেন যিনি আমাদের এখানে যে জুলাই আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত আছে, দ্য হিন্দুর, খুব সম্ভব দ্য হিন্দুর সুহাসিনী হালদার ওর সামথিং না, এরকম নামটা। তিনি প্রশ্ন করেছেন যে তিনি শেখ হাসিনা ওই সময় যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেই হত্যাকাণ্ডের জন্য উনি গ্রেট ফিল করেন কিনা, উনি ক্ষমা চাইবেন কিনা, এরকম একটা প্রশ্ন করার পরে শেখ হাসিনার উত্তর দেওয়ার আগে কিন্তু এটা সজীব অজয় জয় কিন্তু এটা উত্তর হচ্ছে যে সজীব অজয় এই হত্যাকাণ্ডের বিষয়ে যখন শেখ হাসিনার এটার পাশে উনি এডিশনাল একটা উত্তর দিয়েছেন, চমৎকার উত্তর। সেটা আমার কাছে মনে হয়েছে যে এখনকার সময় ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য এই জিনিসটা, যে সজীব জয় বলছেন যে ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসবে যখন সকল হত্যাকাণ্ডের বিষয়টা তদন্তের আসবে। এক পক্ষ হত্যাকাণ্ডের জন্য ইমিউনিটি নিয়ে নিবে, আর আরেক পক্ষকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বিচার হবে, দুইটা তো একসাথে চলতে পারে না, টু ওয়ে হতে পারে না। খুব চমৎকার উত্তর দিয়েছেন সজীব জয়, যে এক পক্ষ ইমিউনিটি নিয়ে আছে হত্যাকাণ্ডের জন্য, আরেক পক্ষ দায়ী করা হচ্ছে, তাহলে এই প্রশ্নটা আসে কেন? আওয়ামী লীগ তখনই ক্ষমা চাওয়ার ব্যাপারটা আসবে যখন সবগুলো তদন্ত হবে, যদি যে যেটার জন্য দায়ী সেটার জন্য বিচার হবে।
এই আমার চমৎকার, আমার মনে হয়েছে সজীব ওয়াজেদ টোটাল বক্তৃতার মধ্যে এটা ছিল সবচেয়ে হিটিং পয়েন্ট। এবং যে সাংবাদিকটা এটা করছেন ওনার সাথে কিন্তু আমাদের জুলাই এই জঙ্গিদের একটা রিলেশন মানে কি ওনার আত্মার সম্পর্ক খুব সম্ভবত আছে। উনি বাংলাদেশে এসে বেড়ায়ও গেছেন, কিছুদিন আগে একটা সেমিনারে উনি জয়েন করেছিলেন। তো তার প্রশ্নটা ছিল খুব মানে মাপ চাওয়ার জন্য চাপাচাপি করার মতো অবস্থা ছিল। আই ডোন্ট নো ওয়াই শি বিহেভ ইন দ্যাট। একজন এরকম জার্নালিস্ট সাধারণত এরকম করে না, বাট শি বিহেভ শি ওয়াজ কনভিন্সড যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়া উচিত বা শেখ হাসিনা নিজেই ক্ষমা চাওয়া উচিত। এই জন্য আমার ধারণা কনভিন্স ছিল বলে এই সাংবাদিক এই প্রশ্নটা করতেন, এবং সেটার উত্তর সজীব ওয়াজেদ চমৎকার ভাবে দিয়েছে। আর শেখ হাসিনা দুই তিনটা প্রশ্নের যে জবাব, বিশেষ করে সুলতানার প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরাসরি বলছে যে আমি দেশে আসতেছি, আমি মানে সুলতানার মানে শি শুড বি প্রাউড অফ দ্যাট, সে কুড টক উইথ। তার অনেকদিন ধরে আমি যতটুকু জানি শেখ হাসিনার সাথে একটু কথা বলা বা শেখ হাসিনার ভয়েস শোনা, এটা তার জন্য একটা ভাইটামিনের মতো ব্যাপার ছিল। মানে তার মধ্যে একটা আকুল ছিল যে শেখ হাসিনার সাথে যদি একটু কথা বলতো বা শেখ হাসিনার ভয়েসটা শুনতো, শেখ হাসিনা কেমন আছে এটা জানার জন্য। আমার ধারণা সুলতানা খুব খুশি হবে। এবং এই ব্রেভ জার্নালিস্ট যিনি সুদূর আমেরিকা থেকে ছুটে গেছেন এই শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার প্রেস কনফারেন্সে জয়েন করার জন্য। তো দ্যাটস অল। আমার ধারণা আমি আপনাদেরকে মোটামুটি একটা সামারি দিতে পারলাম। আমি যখন পুরো টেক্সটটা পাবো, কোনো এক সময় যদি পুরো টেক্সটটা পাই, সেই পুরো টেক্সটটা পাইলে আমি আপনাদের সামনে টোটাল প্রতিটা পয়েন্ট, মানে আমি তো এখন গোছানো না, আমি জাস্ট শুনেছি, আপনাদের সামনে এসে একটা ধারা বর্ণনার মতো আমি দিয়েছি, যেটা আমার মেমোরিতে আছে যেগুলো। কিন্তু পুরো টেক্সটটা আমি যখন পাবো, অবশ্যই আমি টেক্সটটা পাবো, বা পৃথিবীর বিভিন্ন পত্রিকাতে এটা ছাপা হবে। আমি যখন পুরো টেক্সটটা পাবো, পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদেরকে আরেকটা বিশ্লেষণ তুলে ধরবো যে এই শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটা কতটা অ্যাপিলিং এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কিভাবে এটা মেসেজটা যাবে, এটা আরো ডিটেইল আমি তুলে ধরতে পারবো।